সিকিউ সলভ। ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে সিকিউ অ্যানালাইসিস এবং সবগুলোর হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে, সবগুলো আমরা দেখে আসছি। এখন সেগুলো কি দেখব, প্রয়োগটা দেখব, কীভাবে হচ্ছে কোন সূত্র থেকে কোন সূত্রে আমরা যাইতে পারি, কোনটার কী দেওয়া থাকলে কী না দেওয়া থাকলে আমরা কীভাবে বের করবো, সবগুলো এখন আজকে আমরা দেখব। তো চলো শুরু করি। প্রথম যে সিকিউটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 23-এ আসছে আমাদের এই জড়তার ভ্রামকের ডিরেক্ট সূত্র থেকে। এখান থেকে যদি দেখাই, সবার প্রথমে আমাদের একটা কাজ হবে, সবার প্রথমে আমরা কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বো, উদ্দীপকটা সবার প্রথমে ভালোভাবে পড়ার ট্রাই করি। দেখো এইখানে কোশ্চেনে দেওয়া আছে যা একটা বৃত্তাকার চাকতি। তো প্রথম তোমার চোখটা কোথায় আটকে যাওয়া উচিত, আমি যদি বলি চোখটা আটকে যাওয়া উচিত তোমার এখানে বৃত্তাকার চাকতিতে। তো আমরা বৃত্তাকার চাকতি হচ্ছে দেখে আসছি, খুবই গুরুত্বপূর্ণ, এটা এর আগে বলে আসছি, 5 স্টার টপিক। বলছে যে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ বরাবর এবি সাপেক্ষে এই যে এ এই যে বি, এটা কি বলছে, এরা মধ্য অক্ষগামী। তো আমরা কিন্তু এর আগে দেখে আসছি আমাদের সূত্র কী হবে। তো চলো পুরোটা পড়ে শেষ করি আগে। চিত্র 2-এর কথা বলছে যে চাকতিটির সাথে লম্বভাবে স্থাপিত এক্স ওয়াই একটা অক্ষ। তো ভাই এখানে দুইটা জিনিস তুমি পাবা, সবার প্রথমে আমি বলে দিই কোন জিনিসটা আমরা দেখে আসছি এর আগে। হচ্ছে তুমি চাকতির লম্ব অক্ষ বরাবর, ধরো যে আমাদের এখানে কি এবি, লম্ব অক্ষ বরাবর জড়তার ভ্রামক দেখে আসছো, কি দেখে আসছো, হাফ এম আর স্কয়ার, এটা তুমি দেখে আসছো। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর যে তোমার ইয়াটা দেওয়া আছে, দেখো 2 নম্বর যে উদ্দীপকের 2 নম্বর চিত্র দেওয়া আছে, এই চিত্রে বলছে ওই সেম চাকতি। তোমাকে কোশ্চেনটা বোঝা লাগবে, চাকতিটা সেম আছে, শুধুমাত্র নতুন একটা অক্ষ আসছে। তুমি যদি প্রথম আমার হচ্ছে পার্ট 1টা দেখে থাকো তাহলে তুমি জানবা আমি তোমাদের লাস্টে 2টা উপপাদ্য শিখাইছি। উপপাদ্য 2টা হচ্ছে একটা তোমার লম্ব অক্ষ এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য। এইটা কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্যের মধ্যে আমি তোমাদের ওইখানে দেখাইও দিছি, চাকতি দিয়ে দেখাই দিছি যে একটা অক্ষ আছে, একটা অক্ষ আমি জানি, অপর একটা অক্ষে যদি এই দূরত্বে দেওয়া থাকে তাহলে আমরা এই অক্ষের জন্য আই কি করতে পারি, বের করতে পারি। তাহলে তোমার মেইন ব্যাপারটা এটা। তো চলো এখন আমরা দেখি কোশ্চেনটা কি বলছে। দেখো প্রথম চিত্রে চক্রকৃতির ব্যাসার্ধ নির্ণয় করো। ফার্স্ট ক্লাস যারা দেখে আসছো তারা অবশ্যই জানো চক্রকৃতির ব্যাসার্ধ আমরা কীভাবে বের করতে পারি। আমি বলে দিছি যে আই ইকুয়াল এম কে স্কোয়ার নিবা, এবং যে আইটা এটা কি লম্ব অক্ষ বরাবর চাকরির ক্ষেত্রে আই হচ্ছে হাফ এম আর স্কোয়ার ইকুয়াল কি তাহলে ধরবো হাফ এম কে স্কোয়ার। তাহলে এই যে এম এম বাদ যাবে, কে পাশে নিলাম, 2 এর পাশেই থাকলো, রুট করে দিলে 1/√2 হবে, আর হচ্ছে এই যে আর স্কোয়ার যেটা সেটা আর হয়ে যাবে। তাহলে এই হচ্ছে r/√2 তোমার চক্রবর্তী ব্যাসার্ধ। তাহলে আর এর মানটা এখানে দেওয়া আছে, দেখো এই যে দেখো আর এর মানটা দেওয়া আছে, তাহলে এই আর এর মান অনুযায়ী আমরা কিন্তু চক্রবর্তী ব্যাসার্ধ করতে পারবো। তাহলে যে কোনো চক্রবর্তী ব্যাসার্ধ আসুক তুমি ভাবে যার বলবে সেই অক্ষের সাপেক্ষে আই এর যে সূত্র সেটা ইকুয়াল এম কে স্কোয়ার, এটা দিয়ে দেবা। তাহলে চলো আমরা এখন দেখি এখান থেকে আসলে আমরা ভুল করলাম নাকি ঠিক করলাম। দেখো আমরা কিন্তু সূত্র মুখস্থ করি নাই, এরা এখানে ডিরেক্ট সূত্র এখানে বসাইছে, আমরা কিন্তু সূত্র মুখস্থ করি নাই, কারণ আমরা জানি যে কীভাবে বের করতে হয়। তাহলে তুমি এভাবে বের করবা, সূত্র মুখস্থ করার দরকার নেই। এখন গ নম্বর গেল, তাহলে এইভাবে যদি যে কোনো চক্রবর্তী ব্যাসার্ধ বের করতে বলো আশা করি তোমরা হচ্ছে পারবা। সেকেন্ড যে কথাটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক কথা, সহজে ঘুরতে পারবে কিনা। তো আমি বেসিকে জড়তার ব্যাপারেই বলছি যে ভরের কারণে সে ঘুরতে পারতেছে কি না বা বাধা পাচ্ছে কতটুকু, সেটা হচ্ছে তোমার আই, সেই টার্মটা হচ্ছে আই। তাহলে তুমি কি বলতে পারো, যদি জড়তা বেশি হয় তার মানে ভর বেশি, আর ভর বেশি বা জড়তা যত যত বেশি হবে তার মানে তোমার আয়ের মানটা বেশি হবে, আর আয়ের মান যদি বেশি হয়, বেশি ভর হওয়ার কারণে, জড়তা বেশি হওয়ার কারণে কী হবে, ঘুরতে পারবে তত কম। তাহলে এই হচ্ছে তোমার বেসিক কথা, ঘুরতে পারবে কম। তাহলে যদি এখন ধরো একটা পাইলাম আমরা আই এবি পাবো, এখান থেকে একটা আই এবি পাবো যেটা আমরা হচ্ছে বের করছি, আরেকটা পাবো কি, আরেকটা পাবো আই এক্স ওয়াই, মানে ওই যে দেখো এই যে এইখান থেকে একটা আই পাচ্ছি না, এখান থেকে একটা আই কিন্তু পাবো, এখান থেকে একটা আই পাবো ডিরেক্ট সূত্র থেকে হাফ এম আর স্কোয়ার থেকে। আবার এই হাফ এম আর স্কোয়ার থেকে আমরা দেখো যে এইটারও কিন্তু আই পাবো, ওই যে সমতল লক্ষ্য উপপাদ্য, কীভাবে আই ইকুয়াল আই জি প্লাস এম আর স্কোয়ার তাহলে আমরা এই যে এইখান থেকে দেখো একটা আই পাচ্ছি, এটার সাপেক্ষে এই যে অক্ষ, আমরা তো জানি না এই অক্ষের সূত্র জানো তুমি, আমি তোমাদের শিখাইছি এই সূত্রটা শিখাইছি, আর হয়তো কোনো একটা ব্যাসগামী একটা শিখেছি সূত্র, তুমি তো এই সূত্রটা জানো না। তো এই সূত্রটা এখান থেকে কীভাবে বের করতে পারবা, ওই যে আমরা সূত্র শিখছি সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি, আই যে কোনো অক্ষের, তো আমরা এখানে এক্স ওয়াই বের করবো, এটা ইকুয়াল আই এ বি, কারণ এই যে এ বি যেটা আছে এটা আমরা জানি, এটার সাপেক্ষে আমরা বের করবো এম এইচ স্কোয়ার, এই যে এম এই যে এইচ স্কোয়ার। তো এম এর মানটা এখানে দেওয়া আছে, এইচ এর মানটা এখানে দেওয়া আছে, তুমি এখান থেকে এটা আগে বের করে নিবা কোন সূত্র থেকে, হাফ এম আর স্কোয়ার, এই সূত্র থেকে বের করে নিবা, আর তারপরে তুমি ওইটার সাপেক্ষে সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা বের করবা। এখন এই দুইটা যে বের করলাম, এখন তোমাকে সিদ্ধান্তে আসতে হবে একটা, কি সিদ্ধান্ত, যে তোমার আই এক্স ওয়াই এবং আই এ বি এই দুইটার মধ্যে কোনটা তোমার হচ্ছে বেশি, যেটাতে বেশি সেই অক্ষে তোমার অক্ষের সাপেক্ষে ঘোরাতে কঠিন হবে। তো চলো আমরা যেহেতু ক্যালকুলেশন করতেছি না এখান থেকে দেখাই দিই। দেখো আমি যেভাবে বলছি সেভাবে হয়েছে কিনা দেখো, এই যে আমরা আই এ বি বের করে নিছি, আর নেক্সট কী করবো, নেক্সট দেখো আই এক্স ওয়াই বের করছি, এই দেখো সমান্তরাল লক্ষ্য উপপাদ্য বের করছি, বের করার পর দেখো কী দাঁড়াইছে, তোমার আই এক্স ওয়াইটা আই এ বি অপেক্ষা কী হয়েছে, বেশি হয়েছে। তার মানে যার জড়তা বেশি হবে, সরি যার জড়তা বেশি হবে বা ভর বেশি হবে তার
হচ্ছে আই এর মান বা জড়তার ভ্রামকের মান বেশি, এবং জড়তার ভ্রামকের মান যত বেশি তার মানে কি তার বাধাটা তত বেশি, তার বাধা যদি বেশি আসে তত হচ্ছে কম ঘুরতে পারবে। তাহলে আমরা বলতে পারবো কি, এই যে আমরা সিদ্ধান্ত আসলাম যে এবি অক্ষের সাপেক্ষে চাকতি ঘোরানো সহজ হবে। আশা করি তোমরা এই বেসিকটা হচ্ছে বুঝছো। সুষম একটা দণ্ড দেওয়া আছে, দেখো এই যে একটা দণ্ড দেওয়া আছে, এবি একটা কি দেওয়া আছে, দণ্ড দেওয়া আছে। তো এবি দণ্ড দেওয়া আছে, তাহলে এখন কোশ্চেনটা কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখবো। এখানে প্রথম গ নম্বর যদি আমরা দেখি, বলছে দণ্ডটির জড়তার ভ্রামক। তো তোমরা হচ্ছে আমাকে বলো যে আমি দণ্ডের জড়তার ভ্রামক বের করার সূত্রটা শিখাইছি কিনা। এখন কথা হচ্ছে আমরা জড়তার ভ্রামক কীভাবে নির্ণয় করি। জড়তার ভ্রামকের জন্য অবশ্যই আমাদের একটা অক্ষ কি গুরুত্বপূর্ণ। ধরো এটা একটা যদি দণ্ড হয়, এই অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করতে পারি, মধ্য অক্ষের সাপেক্ষে করতে পারি, আমরা প্রান্তের সাপেক্ষে করতে পারি। তো সেটা ভ্যারি করবে। এখানে আমাদের দেখা লাগবে আসলে ভ্রামকটা কোন হচ্ছে অক্ষের সাপেক্ষে, তাহলে আমাদের সেই অনুযায়ী সূত্র অ্যাপ্লাই করা লাগবে। চলো দেখি কোন অক্ষের সাপেক্ষে আছে। কোশ্চেন ধরাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। দেখো এটা যে মধ্য অক্ষের সাপেক্ষে আছে সেটা কীভাবে বুঝবা, এটা কিন্তু মধ্য অক্ষের সাপেক্ষে আছে, তুমি কীভাবে বুঝবা। দেখো এইখানে দেখো তোমার এবি মানে টোটাল যে দণ্ডটা আছে সেইটা তোমার দৈর্ঘ্য আছে 1 মিটার, এবং এই যে ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটা আছে 0.5 মিটার, মানে 0.5। এই পাশেরটা তাহলে অবশ্যই 0.5 হওয়া লাগবে, যেহেতু টোটাল আমার কত, টোটাল আমার হচ্ছে 1, তাহলে এই পাশে 0.5 হলে এই পাশেটাও 0.5, তার মানে অবশ্যই এটা কি মাঝখানে আছে। তাহলে মধ্য অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করতে পারি কিনা, আমরা জানি কিনা। বুঝে শিখাইছিলাম না যে একটা যদি দণ্ড হয়, এই দণ্ডের মাঝে আছে, তাহলে তাকে কী করবো, বের হতে বলবো, মানে বাড়া তুই বাড়া। তাহলে এই যে 1/12 এম এল স্কোয়ার, তাহলে তুমি এখানে মান বসাও, তাহলে তো জড়তার ভ্রামক বের হয়ে গেল। তাহলে চলো আমরা দেখি আমাদের জড়তার ভ্রামক কী দেওয়া আছে। এই যে দেখো এটা যে মধ্যবিন্দু সেটা প্রথমে দেখাইছে, আর নেক্সট আমাদের এই যে মান বসাইছে, মান কিন্তু বের হয়ে গেছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা কিন্তু খুব সহজ, শুধু সূত্র মুখস্থ রাখলেই হচ্ছে। এখন ঘ নম্বরটা কি বলছে দেখো, যে উদ্দীপকের দণ্ডটির ঘূর্ণন অক্ষ মধ্যবিন্দু ও থেকে, এই যে মধ্যবিন্দু ও ওতে দেওয়া আছে, ও থেকে এ বিন্দুতে স্থানান্তর করলে কী হবে, চক্রবর্তীর ব্যাসার্ধে কিরূপ পরিবর্তন হবে। তো ভাই আমার কথা হচ্ছে ছিল কোথায় সেটা আগে দেখো। ছিল ওতে, নিয়ে গেছি এতে, তার মানে কোথায় নিয়ে গেছি, আমরা প্রান্তে নিয়ে গেছি। আমরা দুইটা সূত্র কিন্তু জানি, আমি তোমাদের শিখাইছি যে এখানে মধ্যবিন্দুতে কত হবে এবং প্রান্তে কত হবে। তো সেটা আগে দেখো, মধ্যবিন্দুতে আমরা দেখছি কত হয় 1/12 এম এল স্কোয়ার, এটা একটা। আর যদি আমি প্রান্তবিন্দু নিই তাহলে কী হবে 1/3 এম এল স্কোয়ার। তাহলে এইটা সমান তুমি এম কে স্কোয়ার বলতে পারো, এইটা সমান তুমি এম কে স্কোয়ার বলতে পারো। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে দেখবা যে দুইটার কে পাবা, কে এর মানটা তোমাকে বের করা লাগবে। সব কিছু ডাটা দেওয়া আছে, কে এর মানটা বের করা লাগবে, এবং কে এর মান যদি তুমি বের করে এখন তোমাকে বলতে হবে আসলে ও বিন্দুতে থাকাতে, এই যে তুমি ও বিন্দুতে ছিলা, এই ও বিন্দুতে চক্রবর্তীর ব্যাসার্ধ কে এর মান কেমন, আর এই এ বিন্দুতে থাকা কে এর মান কেমন, দুইটা কম্পেয়ার করে বলতে হবে কোনটা বেশি কোনটা কম, মানে পরিবর্তন কতটুকু হলো বিয়োগ করে তুমি দেখাই দিতে পারবা। তো চলো আমরা সেটা একটু দেখি, যেহেতু ক্যালকুলেশন করবো না। দেখো তোমার হচ্ছে তুমি সূত্র মুখস্থ যদি না করো, এখানে তোমার সূত্র ডিরেক্ট মুখস্থ করে বসেছে, তুমি সূত্র মুখস্থ করো নাই। ধরো যে আমি তোমাকে বলছি তুমি সূত্র মুখস্থ করো নাই, তুমি পারলে একটু রাপ করে বের করতে পারবা, আর এখানেও দেখাইতে পারবা। কেমন আমি তো দেখাইছি, তারপরেও যদি তোমাদের এটা দেখাই, এটা কোন অক্ষের সাপেক্ষে করছে, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ ও, মানে মাঝখান থেকে। তাহলে তুমি দেখো এম কে স্কোয়ার ইকুয়াল তুমি বলতে পারবা 1/12 এম এল স্কোয়ার। তাহলে এখান থেকে এম এম ক্যান্সেল করে দিব, এই পাশে হচ্ছে তোমার 1/12 উপর রুট, আর এখানে হচ্ছে এল। তাহলে দেখো L/√12, এই হচ্ছে কথা। এভাবে হচ্ছে তুমি পুরোটা করতে পারবা। দেখো বের করছি, এইটাও বের করছি, বের করার পর দেখো বিয়োগ করে আমি দেখাইছি যে কোনটা বেশি। তাহলে এখন বলতে পারবা যে ও থেকে এই বিন্দুতে স্থানান্তর যদি করি চক্রবর্তীর ব্যাসার্ধ এত কী হবে, বৃদ্ধি পাবে, যেহেতু পরেরটাতে আমার বেশি আসছে। এখানে তুমি দণ্ড সদৃশ একটা জিনিস দেখতে পাচ্ছ, এবং এইটার হচ্ছে অক্ষটা দেখো যে একদম প্রান্তে দেওয়া আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে এটা হচ্ছে প্রান্ত অক্ষ হচ্ছে সম্পর্কিত। তো এখানে উপরে দেখো ডাটা দেওয়া আছে, তোমার দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে এবং দণ্ডের হচ্ছে ভর দেওয়া আছে। তো এটা আমি তোমাদের হচ্ছে করে দিব না, কারণ কি, কারণ আমি তোমাদের দণ্ড এর আগেই দেখালাম, বেসিকে বলে আসছি। এবং তোমার সাইজের জড়তার ভ্রামক তুমি হচ্ছে যেহেতু মাঝে নাই, প্রান্তেরটা তুমি জানো 1/3 দিয়ে, তাহলে তুমি সূত্রে বসে দিলে হয়ে যাবে 1/3 এম এল স্কোয়ার। তাহলে এটা দিয়ে তুমি বের করতে পারবে, আমি দেখাবো না। এবার বলছে এটা একটু মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার দেখো বলছে যে যদি দণ্ডটাকে 1 মিটার ব্যাসের একটা পাতলা চাকতিতে পরিণত করো, সেক্ষেত্রে তোমার জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কিনা সেটা বের করতে হবে। তো ভাই তুমি হচ্ছে প্রথমে একটা কি, এটা কি আছে, একটা দণ্ড দেওয়া আছে। তো দণ্ডটাতে তুমি হচ্ছে জড়তার ভ্রামক পাইছো না, আগে একটা গ নম্বর পাইছো না, একটা পাইছো গ নম্বরে এবি সাপেক্ষে। এখন এইটাকে যদি তুমি হচ্ছে কিসে চাকতিতে পরিণত করো, তো চাকতির যে হচ্ছে তোমার জড়তার ভ্রামক, এটা সূত্র তুমি জানো, কি জানো সূত্র, চাকতির জড়তার ভ্রামক আমরা জানি 1/2 এম আর স্কোয়ার। তো এখন দেখো এখানে আর এর মানটা কি বলছে, আর এর মান বলছে যে এত ব্যাস, তাহলে এত যদি ব্যাস বলে এটাকে ব্যাসার্ধে নিয়ে আসলে কত করা লাগবে 0.5, মানে 2 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে আমরা এই যে ব্যাসার্ধ পাবো। তারপর এম এর মানটা সেম রাখবো, কারণ কি আমার যে দণ্ডটা ছিল এই দণ্ডের ভর দিয়ে আমি একটা আলাদা চাকতি বানাচ্ছি, শুধুমাত্র আমাদের এই যে ব্যাসটা বলে দেওয়া আছে। তাহলে আমরা এখানে এম বসাইলে এখানে একটা কি পাবো, আই পাবো। তাহলে এই দুই আয়ের মধ্যে যদি আমি এখন তুলনা করি তাহলে বলতে পারবো আসলে পরিবর্তন হয়েছে কিনা। দেখো ঘ নম্বর বের করছি, ঘ নম্বরে আমরা একটা জানি, আরেকটা কীভাবে বের করবো, এই যে দেখো এখানে বসাই দিছে। তাহলে আমি যা বললাম তাই, এখন শুধু সিদ্ধান্ত বলার সময় তোমাকে বলতে হবে যে বেশি নাকি কম আছে, কোনটা বেশি কোনটা কম। পরিণত করা হলে দেখা গেছে যে আমার জড়তার ভ্রামকটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। এখানেও তুমি দেখতে পাচ্ছ একটা পূর্বের মতো একটা দণ্ড দেওয়া আছে, এবং দণ্ডের তুমি দেখতে পাচ্ছ দুইটা আমার হচ্ছে অক্ষ দেওয়া আছে। তাহলে চলো কোশ্চেন কী আছে সেটা দেখি। ঘ নম্বরে কোশ্চেন নাম্বার বলছে যে XY একটা হচ্ছে
অক্ষ পি কিউ একটা অক্ষ, কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হবে। তো এটাও সেম আগের মতোই, শুধু এটাতে আমরা চাকতিতে পরিণত করছি, এটাতে চাকতিতে পরিণত করি নেই। আমি হচ্ছে এই যেহেতু পুরাটা দেওয়া আছে কত, পুরো একটা দণ্ড দেওয়া আছে, দণ্ডটি এর দৈর্ঘ্যের মধ্যবিন্দু বলেই দিছে, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় আমরা মধ্যবিন্দু এটা নিলাম, এটা সাপেক্ষে একটা পাবো এবং প্রান্তের যে সূত্র আছে সেটা সাপেক্ষে একটা পাবো। তো ভাই অনেকে এখান থেকে হচ্ছে একটা জিনিস বের করতে পারবে না হয়তো, অনেকে দেখবা কী করবে, আমার তো এল এর মান লাগবে, মানে পুরো দণ্ডের যে দৈর্ঘ্য সেটার মান লাগবে, তো বলবা যে ভাই এখানে তো দেওয়া নেই। তো ভাই তুমি একটা জিনিস চিন্তা করো, 50 সেন্টিমিটার তোমার দেওয়া আছে, এটা হাফ, আর এই বাকিটা তাহলে কত হবে, 50 সেন্টিমিটার, তো 50 প্লাস 50 কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাহলে তোমাকে হচ্ছে এল এর মান বসাইতে হবে কত, 1 মিটার, এল এর মান 1 মিটার, তাহলে এটা হচ্ছে এই সূত্র। তাহলে দুইটা আমরা হচ্ছে এভাবে কম্পেয়ার করতে পারবো। দুইটা ঘ নম্বর আমাদের কি আছে, এই যে একটা সাপেক্ষে বের করছি এক্স ওয়াই সাপেক্ষে অর্থাৎ প্রান্ত, এবং আরেকটা আমরা আগে বের করছি, তাহলে সেক্ষেত্রে তুমি এখন বলতে পারবা যে কোনটা থেকে কোনটা বেশি, তাহলে তুমি সিদ্ধান্তে আসতে পারবা। আসছি এবার আমাদের হচ্ছে একটা নতুন জিনিস আসছে চট্টগ্রাম বোর্ড 21-এ, সেটা হচ্ছে আমাদের সিলিন্ডার। তো আমি বেসিক পড়ানোর সময় তোমাদের বলেই দিচ্ছি আসলে যে সিলিন্ডার কার মতো সূত্র হয়, সিলিন্ডারের সূত্র এটা হচ্ছে চাকতির মতো, কার মতো, চাকতির মতো। তো ওইখানে আমি তোমাদের বলছিলাম যে এটা তোমার পড়া লাগবে, কারণ সিলিন্ডার কি আসছে, পরীক্ষা আসছে, তো চাকতির কী হবে, হাফ এম আর স্কোয়ার, এই সূত্র দিয়ে আমরা হচ্ছে বের করতে পারবো। তো চলো দেখি আগে কোশ্চেন কী বলছে। আমাদের এখানে ঘ নম্বরে বলছে একটা জিনিস যে উদ্দীপকের কোন দণ্ডটি থামাতে বেশি বাধার সম্মুখীন হতে হবে, মানে অধিক বাধার সম্মুখীন হতে হবে। তো এই ধরনের ঘুরানোর একটা কোশ্চেন, ঘুরানো সহজ হবে কোনটা, ঘুরানো কঠিন হবে কোনটা, আমরা কিন্তু প্রথম যে সিকিউটা ছিল সেটাতে দেখে আসছি। তাহলে একটা হচ্ছে তোমার প্যাচ লাগতে পারে এইখানে, তো আমি সবার প্রথমে তোমার প্যাচটা ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে একটা হচ্ছে ঘুরানো, তুমি একটা দিয়ে মাথায় রাখবে, ঘুরানো মানে দুইটার ক্ষেত্রেই কঠিন, কঠিন কী হবে সেটা আমরা মাথায় রাখবো, কঠিন এটা হচ্ছে ঘুরানো, একটা হচ্ছে থামানো, ঘুরানো এবং থামানো। তো যখন তোমার আয়ের মানটা বেশি হবে সেটা ঘুরানো কী হবে, কঠিন হবে। আবার থামানোর ক্ষেত্রেও আয়ের মানটা যে অক্ষের সাপেক্ষে বেশি হবে সেটাও কঠিন হবে। তাহলে তুমি ভাইয়া এটা সহজভাবে মাথায় রাখবা যে যখন ঘুরানোর কথা বলবে কোনটা কঠিন হবে বা কোনটা সহজ হবে, আয়ের মান যেটা বেশি হবে সেটা তোমার ঘুরানো কঠিন হবে, এবং থামানোর ক্ষেত্রেও তোমার আয়ের মান যেটা বেশি হবে সেটা তোমার কী হবে, থামাইতে কঠিন হবে। তবে কোশ্চেন এর আগে আমরা দেখে আসছি যে ঘুরানো মানে ঘুরাইতে সহজ হবে বা কঠিন হবে এমন কোশ্চেন দেখছি। এবার একটা কোশ্চেন দেখলাম যেটা অধিক বাধার সম্মুখীন হবে, মানে থামাইতে, তো একটা ঘুরানো একটা হচ্ছে থামানো, দুইটা জিনিস। তো সহজেই তুমি মাথায় রাখবা ঘুরানো কঠিন হবে এবং হচ্ছে তোমার থামাইতে কঠিন হবে। থামাইতে কঠিন হবে মানে অধিক বাধার সম্মুখীন হওয়া, তাহলে দুইটার ক্ষেত্রেই তোমার আয়ের মানটা যখন বেশি হবে তখন দুইটাই কঠিন হবে, থামানো কঠিন হবে আবার ঘুরানোও কঠিন হবে। তাহলে এখানে তোমার কোশ্চেন যখন বলছে যে অধিক বাধার সম্মুখীন হতে হবে কোনটার ক্ষেত্রে, তাহলে অবশ্যই যেটার আয়ের মান বেশি হবে সেটাতে অধিক বাধার সম্মুখীন হবে। যদি আমি তোমাকে এখানে কোশ্চেন করতাম যে কোনটা ঘুরাইতে অধিক হচ্ছে ঘুরাইতে কঠিন হবে কোনটা, তাহলে তুমি হচ্ছে উত্তর দিতে আয়ের মান বেশি, মানে দুইটার ক্ষেত্রে আয়ের মান বেশি হলে ঘুরানো বা থামানো সব ক্ষেত্রেই তোমার কঠিন হবে বা বাধার সম্মুখীন হতে হবে। তাহলে এটা তুমি যদি মাথায় রাখো, অনেকে কিন্তু এটা প্যাচ লাগবে, দেখা যাবে ভুল করবে, কোশ্চেন পরীক্ষা হলে ডিফারেন্সিয়েট করতে না পারলে ভুল করবে। তো চলো আমরা হচ্ছে সলভ করি। এখান থেকে তুমি এটার একটা আয়ের মান পাবা, আবার এটা তো আমরা যে এই এবি যেটা এটা সেটা এটা সাপেক্ষে সেটাই, তো এটা যখন বের করলাম এইটাকে যদি আমরা আইজি ধরে এইটা কিন্তু আবার একটা বের করতে পারি, কিসের সাহায্যে, সমান্তরাল লক্ষ্য উপপাদ্যের সাহায্যে। তাহলে চলো দেখাই, যেহেতু এখানে আমরা আগেই শিখে আসছি, তো জাস্ট খালি আমি তোমাদের দেখাই দিই। এই যে দেখো, এই যে একটা এখানে বের করছি আইজি যেটা আই এবি সাপেক্ষে, এবং সেকেন্ড যেটা অক্ষের সাপেক্ষে সেটা বের করছি দেখো I2। তাহলে দেখো I2টা I1 বা আইটার সাপেক্ষে বেশি হচ্ছে, তাহলে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারবা যে I2টা তোমার থামাইতে বেশি বাধার সম্মুখীন হতে হবে। দেখো জড়তার ভ্রামক যত বেশি হবে দণ্ডটি থামাতে তত বাধার সম্মুখীন হতে হবে, তাহলে 2 নম্বর যে দণ্ডটা সেটা 2 নম্বর যে দণ্ডের ক্ষেত্রে থামাতে কঠিন হবে। তুমি হচ্ছে একসাথে দুইটা জিনিস দেখতে পাবা, একটা হচ্ছে আমার দণ্ড দেওয়া আছে যেটা হচ্ছে অক্ষ দেওয়া আছে প্রান্তে, এবং আরেকটা হচ্ছে তোমার চাকতি দেওয়া আছে, সুষম চাকতি, যেটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ দেওয়া আছে। তাহলে চলো দেখি কোশ্চেন কি বলছে। কোশ্চেন এখানে বলছে যে পি কিউ এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবো। তো পি কিউ কোনটা, এটা হচ্ছে পি কিউ আর এটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে আমাদের এই যে দণ্ডটা আছে এইটার কি প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলছে, যেটা আমরা জানি, কত জানি, প্রান্তের সাপেক্ষে 1/3 এম এল স্কোয়ার। তো আশা করি এটা আমরা হচ্ছে পারবো, বের করতে পারবো, সব কিছু দেওয়া আছে, সেন্টিমিটারকে অবশ্যই মিটারে নিয়ে নেওয়া লাগবে এল এর মানটা। এবার বলছে যে চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান হলে উভয়ের জড়তার ভ্রামক ভিন্ন হবে কিনা। তাহলে অবশ্যই আমাদের দুইটা বের করা লাগবে, সমান চাকতির পরিধি দণ্ডের দৈর্ঘ্যের সমান, দণ্ডের দৈর্ঘ্য কত, 60 সেন্টিমিটার, তাহলে 60 সেন্টিমিটার 60/100 যে মিটার হয়, এইটা হচ্ছে তোমার মানে 0.6 মিটার, এটা হচ্ছে তোমার চাকতির পরিধি। তো ভাই এখন তুমি কোশ্চেন করতে পারো যে আমার চাকতির পরিধি থেকে এখানে কাজটা কি, এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। তুমি সবার প্রথম আমি যেটা বলবো, তুমি এইটার আইটা বের করছো কিনা, একটা আই বের করছো, এবং তোমার যে নেক্সট কাজ সেটা হচ্ছে এইটার আইটা বের করো, তাহলে বলতে পারবা যে আসলে কোনটা কেমন। তাহলে এইটা যখন তুমি আই বের করবা চাকতির কেন্দ্রগামী দিয়ে, তখন কী করবা, হাফ এম আর স্কোয়ার বের করবা কিনা। এখানে তুমি এম এর মানটা জানো, যেহেতু আমাদের হচ্ছে আলাদা করে এখানে চাকতির এম এর মানটা দেওয়া নাই, তো আমরা এই যে এর যে দৈর্ঘ্য এটার পরিধি ধরতেছি, তো এইটার এমটাই এখানে ধরে দিব। তো এইটার এমটা যদি ধরি তাহলে হাফ এম পাইলাম, এখন আর এর মানটা তো পাওয়া লাগবে, আর এর মান কোথা থেকে পাই, তোমরা পরিধি সূত্র জানো 2πr, তাহলে এখান থেকে আর এর মান পাবো 2πr সমান তোমার বলে দিছে যে 0.6 মিটার, 0.6 মিটার কোথা থেকে আসলো সেটা দেখাইলাম। তাহলে এখান থেকে তুমি এটা সমান করে আর এর মানটা পাবা। এই আর এর মানটা যখন তুমি এখানে বসাই দিবা তখন একটা পাচ্ছ কিনা, এই চাকতির তুমি হচ্ছে জড়তার ভ্রামক পাচ্ছ, হচ্ছে গ হতে পাইছি আমরা, একটা তো পাইলাম জড়তার ভ্রামক পাইছি, এখন সেখানে আমার চাকতির ভ্রামক লাগবে। তো এম আর স্কোয়ার আর এর মানটা কোথা থেকে বের করে নিলাম, এই যে 2πr থেকে এখানে বের করলাম, দেখো দেওয়া আছে এখানে এই যে আর এর মানটা বের করে নিলাম, পায়ের মান জানি আমরা 3.1416, তাহলে মানটা যখন বসাই দিলাম ক্যালকুলেটরে তুমি পাবা দুইটা আই পেয়ে গেলাম। এখন সিদ্ধান্ত তোমাকে দিতে হবে যে দুইটাই কিনা সমান না, কারণ কোশ্চেনে বলছে ভিন্ন হবে কিনা, হ্যাঁ ভিন্ন হবে, দুইটা সমান হবে না।
কোশ্চেনটাতেও তুমি হচ্ছে আগের মতোই কমন পেয়ে গেছো। দেখো যে দুইটা অক্ষ দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে এবং পি কিউ দুইটা অক্ষ দেওয়া আছে, এবং এই দুইটা অক্ষে তোমার গ নম্বর কোশ্চেন বলছে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করো। চক্রবর্তীর ব্যাসার্ধ কি সেটা আমরা জানি, কি জানি, এম কে স্কয়ার চক্রবর্তীর ব্যাসার্ধ। এটা সমান কি লাগবে আমাদের, কিসের সাপেক্ষে, এক্স ওয়াই সাপেক্ষে। এক্স ওয়াই মানে কি দেখো, এক্স ওয়াই মানে হচ্ছে তোমার মধ্যবিন্দু, এই যে এই পাশে সমান্তরাল এই পাশে সমান্তরাল, তাহলে মধ্যবিন্দু যদি হয়, মধ্যবিন্দুকে আমি ওই যে 1/12 এম এল স্কয়ার, তাহলে এই যে এম এম কাটবো, এখানে তোমার 1/12 রুট এই যে হবে এল, এই হচ্ছে তোমার চক্রবর্তী ব্যাসার্ধের সূত্র। এখান থেকে তুমি চক্রবর্তী ব্যাসার্ধটা বের করে ফেলতে পারবা। ঘ নম্বর বলছে এক্স এবং পি কিউ অক্ষ সাপেক্ষে দণ্ডটিকে ঘোরানো অধিকতর সহজ হবে। ওই যে আমি প্রথমে বলে আসছি যে কোনটাতে ঘোরানো কঠিন হবে বা থামানো কঠিন হবে, একেবারে বলে দিচ্ছে। এখানে বলছে ঘোরানো অধিকতর সহজ হবে। তুমি শিখছো কি, আমি তোমাদের শিখেছি ঘোরানো কঠিন হবে। তো আয়ের মান যদি বেশি হলে ঘোরানো কঠিন হয়, তাহলে সহজ হবে কখন, আয়ের মান যখন কম হবে তখন। তাহলে এটা সাপেক্ষে একটা বের করো, এটা সাপেক্ষে একটা বের করো, বের করে দেখো কোনটার ক্ষেত্রে বেশি কোনটার ক্ষেত্রে কম, যেটা ক্ষেত্রে কম সেটা ঘোরানো সহজ। সাধারণত আমাদের এখানে সম্ভবত কি নিয়ে দেখানো হয়েছে, টর্ক দিয়ে দেখাচ্ছে। তো আমরা আগেরগুলো দেখেছিলাম ঘোরানোর ক্ষেত্রে টর্ক বাদে আমরা হচ্ছে আই দিয়েও বলতে পারি, কারণ ওই হিসাব সেম আসবে। গ নম্বরে টর্ক নির্ণয় করার কথা বলছে, তো আমরা এটা পরবর্তী ভিডিওতে শিখবো। এখন ঘ নম্বরটা যদি দেখি, দেখো এটা দেখেই বুঝতে পারছো একটা দণ্ড দেওয়া আছে এবং লিখে দেওয়া আছে। দণ্ডটার হচ্ছে পি কিউ যদি দণ্ড হয়, একটা অক্ষ দেওয়া আছে এবি হচ্ছে ইন্ডিকেট করে, বলছে যে যদি ঘূর্ণন অক্ষ এবি পি কিউ দণ্ডটির প্রান্তবিন্দু থেকে পরিবর্তন করে মধ্যবিন্দু নেওয়া হয়, তা তুমি বুঝতেছো এখানে ছিল, এখানে নিয়ে আসা লাগবে, আসলে কোনটার জড়তার ভ্রামক বেশি হবে। আমি তোমাদের শিখাইছি, আগে দেখাইছি, তো এটা আমি হচ্ছে সেভাবে দেখাবো না। এটার সাপেক্ষে তুমি আই বের করবা, সূত্র জানো, মাঝখানে দিলে কেমন সূত্র হয় সেটা তুমি জানো, দুই আই এর মধ্যে তুলনা করবা কোনটা বেশি কোনটা কম।